বাংলার প্রাপ্য টাকা আদায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বকেয়া বঞ্চনার অভিযোগ থেকে গেরুয়া রং মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি ও বামেরা। দেখুন, বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। পিসি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ওপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। চোর ধরো জেল ভরো চলছে, চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে খালু চলে যাবে। মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক আর বুধে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তার আগে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি রওনা হওয়ার সময় ফের একবার বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব এলো শুভেন্দু অধিকারীর তরফেও। দীর্ঘদিন থেকে মোদী সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে টাকা আটকে রাখার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। দিল্লিতে গিয়ে কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়া। কলকাতায় ফিরে ফের রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। এমনকি বকেয়ার দাবিতে ধর্ণায় বসেছিলেন খোদ তৃণমূল নেত্রীও। এদিন সেই সব প্রসঙ্গ উল্লেখ করে বকেয়া ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি, এমএলএ, মিনিস্টার্স, এখান থেকে আমাদের ওয়ার্কার্সরা, 100 দিনের কাজের লোকেরা সবাই গেছে। আমি নিজেও আমাদের এখানে ধর্ণা করেছি, আপনারা জানেন, 48 ঘন্টা। আমি আগেও 3 বার প্রাইম মিনিস্টারকে মিট করেছি এসব ব্যাপারে। আমি এগেন আই এম মিটিং। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স। এখন এটা রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যদি সত্যি অঙ্ক করে বুঝিয়ে দিতে পারতেন যে টাকাটা বকেয়া বা কেন্দ্রের সমস্ত নির্দেশিকা রাজ্য সরকার মেনে চলার পরেও কেন্দ্র এই বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে, তাহলে অবস্থার পরিবর্তন হতো। তার সহযোগী যিনি যাচ্ছেন তার দলে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া মাত্র। যদি উনি নীতি আয়োগের বৈঠকে যান না, দুর্নীতির বৈঠক হলে হয়তো ওর আগ্রহ বেশি। রাজ্যের স্বার্থের জন্য উনি যাচ্ছেন না, ভাইপোকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন। এদিন দিল্লি যাওয়ার আগে গেরুয়া রং করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে। মুখ্যমন্ত্রী দেখুন যে এই মুহূর্তে কিভাবে রাজ্যে চাষিরা আত্মহত্যা করছে। মুখ্যমন্ত্রী সেগুলোর দিকে না চোখ দিয়ে কোথায় শিলিগুড়িতে কে কি রং করেছে সেগুলো খুঁজে বেড়াচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। রঙের কোনো দোষ নেই, আসলে বিজেপি তৃণমূল মিলে রাজ্য এবং দেশের মুখে চুনকালি লাগাচ্ছে। কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এখন মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে কি কি হয় সেটাই দেখার। অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আদি নব্য বিতর্কে, ছবি বিতর্কে বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব। আমি এখানেই রিজুর কাছে আসব। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলো কি থাকলো না, কি আসে যায়, এত ক্ষোভ কেন? এই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাথে করে একেবারে দিল্লি গেছেন বকেয়া আদায় করতে, বঞ্চনার জন্য সেই কথা বলতে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন, জোটেও থাকবেন একসঙ্গে, তেমনটা জানা যাচ্ছে। দেখুন, আমার তো কোনো ক্ষোভই নেই। প্রথমত আমার মনে হয় যে বিরোধীরা এই আদি নব্য তর্জা করছিল বা সংবাদ মাধ্যমের একাংশ এটা নিয়ে তর্জা করছিল, আজকে তাদের খুব মন খারাপ হয়ে গেল। আরে ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন করছি, কুণাল ঘোষ কি তাই বললেন? 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির উত্তরসূরি, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল ছবি প্রসঙ্গে, তখন উনি বলেছিলেন সেখানে আমাদের চেয়ারপারসনের ছবি আছে, এটাই যথেষ্ট, তার উপর তো আর কিছু না। আমরা যারা কর্মী তারা বলেছিলাম ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ছবি থাকলে কোনো আপত্তি হতো না। এই নিয়ে কোনো তর্জাই নেই, এটা একটা নন ইস্যু। ইস্যুটা আসল হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন যে এটা তার 4র্থ সফর, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে আছেন। কিসের জন্য? বাংলার 100 দিনের টাকা, আবাসের টাকা, এনআরএইচএম এর টাকা, হকের টাকা বকায়া যেটা আছে তার দাবিতে।
বাংলার সাথে কেন্দ্র যে দ্বিমাতৃসুলভ আচরণ করছে, বঞ্চনা করছে, লাঞ্ছনা করছে, সেই নিয়ে মিটিং। আর একটা কথা শুধু বলে দেবো, আমাদের 7,000 কোটি টাকা 100 দিনের কাজে বাকি আছে, কিন্তু একটা কথা যেটা বারবার মিস হয়ে যাচ্ছে, যেটা বিজেপি বারবার বলে হিসেব দাও হিসেব দাও, এর মধ্যে 2,500 কোটি টাকা হচ্ছে সেই মানুষের টাকা যারা অলরেডি কাজ করে নিয়েছে। এবার ধরুন আপনার বাড়িতে একটা ব্যক্তি 6 মাস কাজ করলো, তারপরে আপনি যদি টাকা না দেন তাহলে আপনাকে লোকে কি বলবে? চোরটা চিটিংবাজি তো বলবে। তো এইখানে এই যে চিটিংবাজি করছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক আন্দোলন। বক্তব্য, প্রশাসনিক কোনো বক্তব্যই নয়। আমি এই নিয়ে সজলদার কাছে আসবো। সজলদা, কেন বলছেন এটা রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক বক্তব্য নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলার বকেয়া আদায় করতে গেছেন, আর তাই যদি বলেন, তৃণমূল তো দাবি করে যে একদম আগে চিঠি দিয়ে জানানো হয়েছিল 1,968 কোটি টাকা বকেয়া, লিস্ট ধরিয়ে দিয়ে আসা হয়েছিল, এবং সেটা এখন বেড়ে হয়েছে 1,15,000 কোটি। না না, এবারও 2 লক্ষ কোটি টাকাও বলতে পারেন, সেটা কথা নয়। আপনি বলছেন একসাথে নিয়ে গেছে, ভালো কথা, তো একসাথে সঙ্গে করে হাতে হাত ধরে নিয়ে গেছে, কিন্তু কি বললেন বলুন তো? বললেন কদিন আগে অভিষেক এসছিল, কাউন্সিলর এসছিল, এমএলএরা এসছিল, এমপিরা এসছিল, কিচ্ছু করতে পারিনি লবডঙ্ক। এটা আসলে বললেন না, এটা বুঝিয়ে দিলেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা আবার আপনারা বলেননি, আমি তো বলছি বলেননি। আপনি বডি ল্যাঙ্গুয়েজটা ফিল করুন। বলছেন আদি নব্যের লড়াই। আচ্ছা, আদি নব্যের লড়াই কি আমরা বলেছি? কুণাল কল্যাণকে ডেকে জিজ্ঞাসা করুন না। বলছে উত্তরসূরি, মানে জমিদারি প্রথা নাকি, যে আগে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, এরপরে অভিষেক ব্যানার্জি হবে, আর রইল বাকি কুণাল ঘোষ। হ্যাঁ, যদি টিভির সামনে না হতো তাহলে গাঁজাখুরি কথাবার্তার কোনো গুরুত্ব আমি আছে বলে বিশ্বাস করতাম না। আমি ওনাকে বলবো, উনি কবে যে জ্যোতিষ চর্চাটা জেলে বসে শিখে ফেলেছেন জানি না। হ্যাঁ, আগে তো কোনোদিন দেখিনি, নিশ্চয়ই জেলেই শিখেছেন। আমি বলবো একটা টিয়া পাখি কিনে রাজাবাজারে বসে যেতে। আর ইনি কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করছিলেন আদিদের নব্যদের হয়ে, যে নতুন জেনারেশনের ছেলেদের দিতে হবে। আর আজকে বলছেন মমতা ব্যানার্জি 2036 সাল, 3036 বলেনি ভাগ্যিস, 2036 সাল অবধি থাকবে, তারপর ওই মানে ঔরঙ্গজেবের মতো অবস্থা হবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও 60 বছর বয়স, তখন যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে। এগুলো আসলে ব্যঙ্গাত্মক হইতে উনি বলেছেন। অদ্ভুত লাগে যে বিজেপির নেতারা এখন ফিলোজফারও হয়ে গেছে, জ্যোতিষও হয়ে গেছে। আর যে জ্যোতিষের কথা, জ্যোতিষবিদ্যার কথা, আমার উত্তরটা শুনে না, উত্তরটা শোনো না। তুমি যে জ্যোতিষবিদ্যার কথা বলছো, তাহলে তোমার নেতা শুভেন্দু অধিকারী যখন বলেছিল ডিসেম্বরে সরকার পড়ে যাবে, তাকে একটা টিয়া পাখি কিনে দাও না, তাহলেই তো হয়। সেটা তো এখনো ফলেনি। আমার কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ না, আমার এক সেকেন্ড, তোমার বডি ল্যাঙ্গুয়েজ না দেখে তোমরা 24-এর বাংলার লোকসভার জন্য প্রস্তুত হও। একটু আগে রিজু আরেকটা কথা বলেছে, বেশ মজার কথা, যে কাজ করে ফেলেছে তাদের টাকা তো দিতে হবে, তা নাহলে তো লোক চোরটা বলবে, হ্যাঁ ওদের চোরই বলছে। কাজ করেনি, কাজের নামে বিল করেছে। উল্টো তো আপনাদের বড় চোর বলছে, উল্টো তো তৃণমূল বড় চোর বলছে। কি বলছে? আপনি দেখুন কোনটা খাচ্ছে লোকে। সুকান্ত মজুমদার তো বলেছেন আপনি যারা কাজ করেছে তারা টাকা পাবে, তো আপনারাও বলছেন। একটা ভাটাংশু মাইক দিয়ে বলে আপনারা চান না? বিজেপি কি চায় না, রাজ্য বিজেপি চায় না রাজ্যের বকেয়া টাকা আদায় হোক? না না, বকেয়া টাকা কেন্দ্র টাকা চায় না। না না না, নিশ্চয়ই চাই। আমরা চাই যে মানুষ কাজ করেছেন তার টাকা চাই। প্রধান এই টাকা লুটবে, সুজন চক্রবর্তী বলছেন যে রেহাই করে আনতে যাচ্ছেন, সেটিং রাজ্যের স্বার্থে নয়। কেন এটা তো বলছে, তার কারণ হচ্ছে যে আমরা বলছি তো এটা সেটিং এরই প্রশ্ন বলছি, তার কারণ অন্য কিছুই নয়। এরকম মিটিং আমরা অনেকবার দেখেছি। দেখুন, কেন্দ্রীয় সরকারের সাথে যাচ্ছেন তো, আমার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের প্রধান, কেন্দ্রীয় সরকারের যে কোনো মন্ত্রীর সাথে মিটিং করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রশাসনিক স্তরে মিটিং হয়, কিন্তু প্রশাসনিক স্তরের মিটিং মানে শুধুমাত্র ওই পিসি ভাইপো গেল, একজনের সঙ্গে দেখা করে চুপি চুপি চলে এলো, সেখানে কোনো আমলা নেই, কোনো অফিসার নেই, কেউ নেই। এইটা প্রশাসনিক মিটিং এর ধরন নাকি? এভাবে প্রশাসনিক মিটিং আসলে হয় না। এভাবে যেটা হয় সেটা হচ্ছে সেটিং। আমরা 18-19 লোকসভা ইলেকশনের আগেও দেখেছি, আমরা এখনো দেখছি, আবার যাচ্ছেন ওই সেটিং এর জন্যই যাচ্ছেন, এটা অন্য কোনো কথা নয়। আর এই সেটিং এর জন্য যাচ্ছেন বলে বলছি যে আমরা দেখেছি তো এর আগে এরকম অনেক নাটক হয়েছে। আচ্ছা বলুন তো খুব পরিষ্কার করে, আমি বলছি, ওরা বিজেপি দাবি করছে ভুয়ো জব কার্ড, হ্যাঁ ভুয়ো জব কার্ড আছে আমরা জানি।
ভুয়ো জব কার্ড আছে, আবাস যোজনার টাকার গন্ডগোল হয়েছে, কটা এফআইআর করেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? কেন করা হয়নি এখনো পর্যন্ত এফআইআর? আর এখান থেকে সমানে চিৎকার করে যাচ্ছে আমাদের টাকা দিচ্ছে না। আরে বাবা, এই তুতু ম্যামের পাল্লায় পড়ে না আসলে সাধারণ মানুষ যারা কাজ করেছে তারা টাকা পাচ্ছে না। ওই দিকে নজর দিলে দুটো সরকার ভালো করবে। প্রথম বলি, সব জায়গায় এফআইআর হয় না। এরা 4টে জেলায় পেনাল্টি দিয়েছে, মধুজাকে সেটা জানতে হবে। আর মধুজা, তুমি তো জানো দিদিভাই যে এত বড় সেটিং চলছে, তাহলে এবারের পরবর্তী INDI এর মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে অন্তত কালো পতাকা দেখাও, তোমার সীতারাম ইয়েচুরি সাহেবকে বলো সেখানে গিয়ে তোমরা চপ কাটলেট খাবে, হ্যাঁ, আর এখানে এসে টিভির পর্দায় সেটিং সেটিং করে চেঁচাবে। এটা তো তির্যক মন্তব্য না, হ্যাঁ তির্যক মন্তব্য করা যাবে না। মধুজাতি যে কথাটা বললো সেই কথাটা আমিও একই কথা বলতে চাই, যে 20 তারিখ যদি প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়, তার আগে 19 তারিখ সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাথে মিটিং আছে। তাই আপনারা এখানে কি বলবেন সেটা বলার আগে 10 বার ভেবে নিন। আর দ্বিতীয় কথা, এই যে জব কার্ডের প্রশ্ন হচ্ছে, এই জব কার্ডের মধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি যে তথ্য প্রকাশ করেছেন, সেখানে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে 60 লক্ষ। উত্তরপ্রদেশে তো টাকা পেয়ে গেছে, তাহলে বাংলায় টাকা দিচ্ছে না কেন? দিস ইজ মাই কোয়েশ্চেন। যেগুলো ভুয়ো জব কার্ড আছে ডিলিট করে দিন, যারা কাজ করেছে তাদের টাকাটা দেবেন। ভুয়ো জব কার্ড আছে ডিলিট করে দিন, হ্যাঁ, অদ্ভুত কথা। উত্তরপ্রদেশে দিয়ে দিয়েছে। বিশ্বনাথের কাছে যাবো, বিশ্বনাথের কাছে যাবো। ওয়ান লাইনার আমি বলছিলাম যে না, ওয়ান লাইনার না, দুটো অভিযোগ আমি বলে নি আগে বিশ্বনাথের আগে একটু শেষ করি। বিশ্বনাথ একটু বিশ্বনাথ বলে নি। মধুজা প্লিজ, বিশ্বনাথ বলতে শুরু করেছে, এখন বলে নি, তারপর আসবো। হ্যাঁ বিশ্বনাথ। পাপিয়া, প্রতিদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে কোনো না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দরবার করেন, আলোচনা করেন, সচিবদের নিয়ে আসেন। কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যাওয়ার সঙ্গে সঙ্গে এটা বিতর্কের দানা বাঁধে? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তার পছন্দের মতন বৈঠকগুলোতে যান। তিনি কখনো নীতি আয়োগের বৈঠক বর্জন করেন, কখনো আবার সেখানে উপস্থিত থাকেন, এবং তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, এবং তার সাথে কোনো ফাইল থাকে না, তার সাথে কোনো সচিব থাকে না। সেখান থেকে প্রশ্ন হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন না তো? আবার দু একটা অভিজ্ঞতাও এরকম আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে দিল্লি থেকে এসছেন, তারপরে রাজীব কুমারের বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেই তদন্ত হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। কেন রাজীব কুমারের তদন্ত আজও হলো না সেটা পৃথিবীর কেউ জানে না, না আমি জানি না, তুমিও জানো কিনা। ফলে প্রধানমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে অভিজ্ঞতা বলছে যে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে থেকে প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রশ্নগুলো উঠছে। এবং একই সাথে তোমায় বলতে পারি, মুখ্যমন্ত্রী যাবেন, দাবি দাওয়া নেবেন, এটা স্বাভাবিক, কিন্তু সচিবরা কোথায়? দপ্তরের সচিব কোথায়? ফাইল কোথায়? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন দপ্তরের সচিবরা নয়? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠতে বাধ্য, এবং এর কিন্তু পলিটিক্যাল ইমপ্লিকেশনও আছে। এই বৈঠকের পরে বাম এবং কংগ্রেসরা বলবার চেষ্টা করবেন যে এটা সেটিং এর দ্বারা পরিচালিত। আমরা অবজার্ভ করব যে এই মিটিং এর ফলো আউট অ্যাকচুয়ালি কি হলো, নাকি কোনো পলিটিক্যাল ইমপ্লিকেশন হলো। রাজীব কুমারের মতো একটা ঘটনা ঘটে গেল, রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত যেমন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে স্তব্ধ হয়ে গেল, ঠিক একইভাবে অন্য যে তদন্তগুলো এখন চলছে কতগুলো গুরুত্বপূর্ণ মোড়ে আছে। বিশ্বনাথ, আপনি পলিটিক্যাল ইমপ্লিকেশনের কথা বলছেন, এই কারণেই এই প্রশ্নটা উঠছে। মানে আপনি যে প্রসঙ্গে বললেন যে শুভেন্দু অধিকারী সেখানে বলছেন যে চোর ধরো জেল ভরলেই শুধু হবে, অশ্বডিম্ব কিছুই হবে না, ফিরে এসে দেখবেন আরো একজন জেলে ঢুকে গেছে। রিজু, দেখুন, আমি একটা কথা বলবো। আমি শুনছিলাম এবিপি আনন্দের প্রতিনিধি বিশ্বনাথ বাবুর কথা। দেখুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী কি আলোচনা করবে সেটা ওই দুজন বাদে এই পৃথিবীতে কেউ জানে না বা জানতে পারবেও না। এর পরে কি হবে না, আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে কারণ 20 তারিখের আগে 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক আছে। আপনার মনে নেই যখন তাকে ইডি ডেকেছিল বলে একটা ফাঁকা চেয়ার রেখেছিল? বুঝুন না ব্যাপার, আপনারা তো বঙ্গবামফ্রন্ট, আপনারা অত বড় খেলা এখন বড় খেলা ছোট খেলা ছেড়ে দিন। আমি ছোট বাংলার স্বার্থে যদি বাংলার মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বৈঠক করেন সেটা 100 বার স্বাগত। আর বঙ্গ বিজেপি তাদেরকে অনুরোধ করব, বিরোধীদের একটা বড় জায়গা আছে গঠনমূলক আলোচনা করার, কিন্তু বাংলার বিজেপি যে প্রধান বিরোধী দল তারা বাংলার আলোচনা না করে শুধু অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির নামে কুৎসা করছে। এরা বাংলা দ্রোহীতে পরিণত হয়েছে। বাংলা দ্রোহী গঠনমূলক কথা তো একটাই, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন আবাস রাস্তা 100 দিনের
কাজের টাকা বাকি, সেই টাকা রাজ্য পাবে কি পাবে না? গঠনমূলক আলোচনা এক লাইন করি, এটা ঠিকই বলেছে যে মুখ্যমন্ত্রী যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, এটাই তো কাম্য। কিন্তু প্রশ্ন করতে চাই আপনার কাছে, মুখ্যমন্ত্রী তো যাবেন, তার জন্য ফাইল না হয় নিয়ে যাননি, উনি সমস্ত কিছু করেননি। এই যে গঠনমূলক কাজ বলছেন, আপনি আমাকে একটা কথা বলুন তো, আয়ুষ্মান ভারতটাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিলে গঠনমূলক কাজ হতো কিনা? পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্যসাথীর টাকাটা, এক মিনিট আমি বাঁচতো কি বাঁচতো না, এটা উত্তর দিতে হবে। যে গেরুয়া রং করা হয়নি বলে স্বাস্থ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র, এটাই তো মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী ওই 1,500 কিলো বাচ্চা যেটা, এটার সঙ্গে ওই কথাটাকে উনি বলেন ওয়াংখেড়ে হলে জিততো, উনি বলেন কলকাতায় হলে ইন্ডিয়া জিততো, আবার বলেন যে প্লেয়াররা পড়তে চাইনি বলে গেরুয়া জার্সি পরানো হয়নি। এই সমস্ত বেফালতু কথা কোনো মানে হয়েছে। সজলদা বললো কেন আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ আমাদের বাংলায় যে স্বাস্থ্যসাথীর কার্ড চলছে, সেই স্বাস্থ্যসাথীর কার্ডে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট যে বাজেট দিয়েছে সেটা আয়ুষ্মান ভারতের থেকে 100 গুণ বেশি। দ্বিতীয়, এদের যেমন আরেকটা প্রকল্প বলি, আবার এক সেকেন্ড আমি তোমার উত্তরটা দিয়ে দাও, চেঁচিও না, উত্তরটা শোনো না, এদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সারা বছরে 3,000 কোটি, আমরা কন্যাশ্রীতে দিয়েছি 72,000 কোটি। স্মোক বম হামলা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলুক, প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য বিরোধীরা যখন সরব হচ্ছিলেন, তখন একটি সংবাদপত্রের আলাপচারিতায় নরেন্দ্র মোদী বললেন, যা ঘটেছে তা উদ্বেগের, বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। পার্লামেন্টের ভেতরে এসে কেন কিছু বলছেন না, প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। হামলা নিয়ে প্রশ্ন তোলায় সাসপেন্ড করা হয়েছে ডেরেককে, বললেন মুখ্যমন্ত্রী। 13ই ডিসেম্বরের পর কেটে গেছে 4 দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল হয়েছে সংসদ। সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলের 14 জন সাংসদকে। অবশেষে সংসদে স্মোক ক্যান কাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে সংসদের ভেতরে নয়, বাইরে। একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় মোদী বলেছেন, সংসদে যা ঘটেছে তা উদ্বেগের, বিতর্ক তৈরি না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই। 17 তারিখ, এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল যে আমি আছি, তোমরা ঘাবড়িও না। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। মাঝে মাঝে প্রধানমন্ত্রীত্বের বিবেকটা জেগে ওঠে। 13 তারিখের ঘটনা, 4 দিন পরে 17 তারিখে তিনি মুখ খুললেন। এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আগের প্রধানমন্ত্রীকে মৌনী বাবা বলতেন, যে কেন কথা বলেন না। আচ্ছা, ইনি বলেন নাকি 19 ঘন্টা কাজ করেন, তো কি কাজ করেন? লোকসভায় ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় শুরু থেকেই অমিত শাহর বিবৃতি দাবি করে আসছিলেন বিরোধী দলের সাংসদরা, কিন্তু মোদির মতো তিনিও মুখ খোলেন সংসদের বাইরেই। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। আমি এরকম বলছি না যে এখানে কোনো গাফিলতি ছিল না, গাফিলতি নিশ্চয়ই হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। সবাই জানে সংসদের নিরাপত্তা লোকসভা অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীন। অধ্যক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আমরা একটা কমিটি তৈরি করেছি। দেশের এক প্রবীণতম ডিজিপি নেতৃত্বে কমিটি গঠন হয়েছে। কমিটিতে বিভিন্ন এজেন্সির সদস্যরাও রয়েছেন। কিছুদিনের মধ্যে রিপোর্ট অধ্যক্ষের কাছে যাবে। রবিবার দিল্লি রওনা দেওয়ার আগে সংসদে তাণ্ডবের ঘটনায় প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter, because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. বুধবার সংসদের ভেতরে হামলার পাশাপাশি বাইরে কালা স্মোক ক্র্যাকার হাতে স্লোগান দিতে থাকেন নীলম নামে এই তরুণী। ধৃত নীলমের মুখে শোনা যায় বেকারত্বের কথা। संगठन से आप? नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता
তার ভাইয়ের গলাতে উঠে আসে বোনের বেকারত্বের কথা। बेरोजगारी का तो बड़ा मुद्दा है, ये तो पता था हमसे। वो BA, MA, B.Ed, STAT, CTET, MA, MPhil, नेट क्वालिफाइड है उसका सर। একই ইস্যুতে শনিবার মোদী সরকারের তুলোধনা করেন রাহুল গান্ধী। सुरक्षा ब्रीच हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কি সর্বভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন, তারা এ ধরনের মন্তব্য করতে পারেন, এটা শোনা এটাও একটা লজ্জাজনক বিষয়। আমার মনে হয় রাহুল গান্ধীর চিকিৎসার প্রয়োজন, তার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। রাহুল গান্ধীর কোনো বক্তব্যের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা, জনমন তো অনেক দূরের কথা, দেশবাসী তো অনেক দূর, নিজের দলেই তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। যদিও সংবাদ মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরলেও সংসদের ভেতরে হামলা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী। রাজীব চৌধুরী, অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।